নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী সরোজ কুমার রায়চৌধুরীর লেখা গল্প বিদায়। শীতকাল। সন্ধ্যার পর থেকেই একটা বিশ্রী কনকনে হাওয়া দিচ্ছে। কৃত্তিবাস ঘোষেদের দাওয়ায় আর বসে থাকতে পারল না। সদ্য ম্যালেরিয়া থেকে উঠে তার দেহে শুধু কখানা হাড় সার হয়েছে, চোখ হলদে, দেহে রক্তের চিহ্ন পর্যন্ত নেই। এই হাওয়া ওর যেন হাড়ের ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। উঠতে উঠতে বললে, কি হাওয়া দেখেছ মোড়ল, আর তো বসে থাকতে পারি না, হাড়ের ভিতর পর্যন্ত হিল হিল করে কাঁপছে। কাঁপছে অবশ্য শুধু একা ওরই নয়, মজলিসের সবই অল্প বিস্তর ম্যালেরিয়ার রোগী। তবে কৃত্তিবাসী বেশি জেরবার হয়েছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। কৃত্তিবাস উঠল। দত্তদের আমবাগানের ভিতর দিয়ে সরু পায়ে চলা পথ গিয়েছে। সাপের ভয়ে হাতে তালি দিতে দিতে সে চলল। বাগান পেরিয়ে যেখানে দুপাশে দুটো এঁদো ডোবার মধ্য দিয়ে বাঁশের সাঁকো, তার উপরে এসে সে একবার দাঁড়াল। হাওয়া যেন এইখানটায় সবচেয়ে বেশি জোর, কেমন যেন একটা দূষিত দুর্গন্ধ। তবু কোনো রকমে চলল। গায়ে একটা ছেঁড়া শতছিদ্র কাঁথা, তাই তার লেপ, তার তোষক। বাড়ি এসে ঘরের দরজার পটপটে ভাঙা তালাটা চাবি দিয়ে খুললে। একে অন্ধকার, তার উপর শীতে হাত কাঁপছে, তবে কোনো মতে খুললে। তারপরে দরজা বন্ধ করে এক কোণে সেই কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে পড়ল। জ্বর নয়, কাঁপুনি। শীতের হাওয়ায় ঠকঠকে কাঁপুনি। ক্ষুধাও পেয়েছে। ও বেলার বাসি ভাত আছে, কলাই গুঁড়ো ও কাঁচা পেঁয়াজও আছে। ঠিক করেছে লবণ, কাঁচা লঙ্কা এবং কাঁচা তেল সহযোগে তাই দুটি খাবে। কিন্তু এই কাঁপুনিটা না থামলে নয়। কৃত্তিবাস শুয়ে শুয়ে কাঁপে আর নিজের দুঃখময় জীবনের কথা ভাবে। অত্যন্ত ছোটবেলায় তার বিয়ে হয়েছিল। তার কিছু পরেই বাপ মা দুজনেই গেল মারা। তখন তার বয়স 14-15, কিন্তু অসুরের মতো বলিষ্ঠ চেহারা। বিঘে 2-3 জমি বাপ রেখেছিল। পাড়ার ভদ্রলোকদের আরো কিছু জমি ভাগে নিয়ে একখানা হালের চাষ সে চালাতে লাগল। বউ রতনমণির বয়স তখন 11-12 বেশি হবে না, কিন্তু ওই বয়সেই সে গোটা সংসার মাথায় তুলে নিলে। শ্যামলা রঙের পাতলা ছোট মেয়েটি মাথায় ঘোমটা টেনে ভাত রাঁধত, গরু বাছুরকে খেতে দিত, গোয়াল পরিষ্কার করত, কোনো কোনো দিন মাঠে স্বামীর জন্য জলখাবারও নিয়ে যেত। তারপর সমস্ত দিনের খাটুনির পর রাত্রে একপাশে শুয়ে এমন অঘোরে ঘুমতো যে কৃত্তিবাস ওর চুলের মুঠি ধরে টেনেও ঘুম ভাঙাতে পারত না। বছরের পর বছর যায়। রতনমণির সর্বদেহে যৌবনের বান ডেকে ওঠে। তার শ্যামল দেহে নব বসন্তের কচি পাতার আভাস লাগে। ক্ষণে ক্ষণে তার মাথার ঘোমটা যায় খুলে, কথায় কথায় উচ্ছ্বসিত হাসির তরঙ্গে যেন ফেটে পড়ে। আনন্দে কৃত্তিবাসের দিন কাটে। তারপরে এলো দুর্ভিক্ষ। তার বিয়ের বাবদ বাপ মরবার সময় 50 টাকা দেনা রেখে গিয়েছিল মহাজনের ঘরে। সুদে আসলে সেই টাকা 500 টাকায় উঠেছিল। পিতৃশ্রাদ্ধের জন্য তার নিজেরও কিছু দেনা হয়েছিল। সেই সমস্ত দেনা সে 8-9 বৎসরের মধ্যে শোধ করে দিয়েছিল। কিন্তু উপর্যুপরি কবছর অজন্মা এবং তারপরে দুর্ভিক্ষের ধাক্কা সে সামলাতে পারল না।
প্রথমে জমি গেল, তারপরে হালের বলদ লাঙল, তারপরে শুধু ভিটেটা ছাড়া আর কিছুই রইল না। তারপরে একদিন ভোরের অন্ধকারে রতনমণির হাত ধরে কৃত্তিবাস বেরিয়ে পড়ল। বহু জায়গা ঘুরে বহু দূরে হাত পেতে অবশেষে তারা কলকাতায় পৌঁছল। 6 মাস এখানে তারা রইল। তারপরে যখন ভিখারি বিতাড়ন আরম্ভ হলো, তখন একদিন রতনমণিকে সে আর কোথাও খুঁজে পেলে না। নিজেও সে তখন আর কলকাতায় থাকতে পারছে না। পুলিশের সামনে পড়ে গেলে তাকেও কোথায় চালান করে দেবে। সুতরাং একদিন একাই সে দেশে ফিরে এলো। রটিয়ে দিল বউ মরে গেছে। তারপর থেকে এই ভাঙা ঘরেই সে রয়েছে। নিজে একবেলা রাঁধে, দুবেলা খায়। যেদিন জ্বরে ধোঁকে সেদিন আর রান্নার বালাই থাকে না। জ্বরের যন্ত্রণায় ছটফট করে আর রতনমণির কথা ভাবে। রতনমণি যে তার জীবনের এতখানি, এ কথা সে এর আগে কখনো বুঝতে পারেনি। আজকেও কাঁথা মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে সে তারই কথা ভাবছিল। কাঁপুনি আর থামে না। কে জানে আবার তার জ্বরই আসছে কিনা। জল তৃষ্ণা পাচ্ছে খুব, গলা শুকিয়ে আসছে। এই সময় রতনমণি থাকলে কাঁথা শুদ্ধ তাকে জড়িয়ে ধরলে তার শীত ভেঙে যেত। কলসি থেকে একটু জলও গড়িয়ে দিতে পারত। কিন্তু কোথায় গেল সে? কোথায় কোথায়? কাঁপতে কাঁপতে কোঁথাতে কোঁথাতে কৃত্তিবাস উঠল। জল একটু না খেলেই নয়। হঠাৎ জানালা থেকে একটা ছায়া মূর্তি যেন সরে গেল। কে কে? স্পষ্ট দেখলে কৃত্তিবাস। জানালায় তার কপাট নেই, বাইরে ফুটফুটে জ্যোৎস্না। সেই আলোয় স্পষ্ট সে দেখলে যেন একটা নারী মূর্তি সরে গেল। ভূত নয় তো? ওদিকটায় ওদের খিড়কির ডোবা, তার চারিদিকে ঘন বাঁশবন। ওদিক দিয়ে কে আসবে তার ঘরের ভিতর রাত্রিবেলায় উঁকি দিতে? সেই মূর্তি আবার উঁকি দিলে। মাথায় একরাশ ঝাঁকড়া চুল, তারই উপর একটুখানি ঘোমটা যেন ঝুলছে। মূর্তি যে স্ত্রী লোকের তাতে সন্দেহ নেই, কিন্তু এই অসময়ে কে এই স্ত্রীলোক? কে 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 তুমি? কৃত্তিবাস চিৎকার করে উঠল। মূর্তি সরে গিয়েছিল। ফিরে এসে শান্তভাবে জানালার ধারে দাঁড়ালো। চাঁদের আলো তির্যকভাবে এসে পড়েছে ওর কালো মুখের খানিকটায়। সেই আলোয় ওর চোখ যেন চকমক করছে। কৃত্তিবাস রীতিমতো ভয় পেয়ে গেল। গলা দিয়ে ওর যেন স্বর বেরুচ্ছিল না। প্রাণপণ চেষ্টায় কোনো মতে সে আবার বললে, কে? চিনতে পারছো না? না। মূর্তি হাসলে। সঙ্গে সঙ্গে ওর দাঁত নেকড়ে বাঘের দাঁতের মতো ঝকমক করে উঠল। ভয়ে কৃত্তিবাসের বুকের ভিতরটা পর্যন্ত যেন হিম হয়ে গেল। মূর্তি বললে, তা চিনতে পারবে কেন? আমি রতনমণি। তুমি? হ্যাঁ, তুমি তুমি বেঁচে আছো? সত্যি? সঙ্গে সঙ্গে তার সংজ্ঞাহীন দেহ সেইখানে মেঝে লুটিয়ে পড়ল। যখন জ্ঞান হলো দেখলে ও রতনমণির কোলে মাথা রেখে শুয়ে আছে। আস্তে আস্তে সব কথা ওর মনে পড়ল। কিন্তু রতনমণির স্পর্শে ভয় ওর অনেকখানি ভেঙে গেছে।
তবু বোধহয় সুনিশ্চিত হবার জন্যেই শীর্ণ হাতখানি ওর অস্থিসার দেহের সর্বাঙ্গে একবার বুলুলি। তেল তো পাওয়া যায় না, ঘরে আলো নেই, অন্ধকারে রতনের মুখও ভালো দেখতে পাচ্ছিল না। বললে, কত রোগা হয়ে গিয়েছিস। রতন হাসলে, বললে, তোমার চেয়েও? কৃত্তিবাস বললে, তোকে খুঁজে কোথাও পেলাম না, বাড়ি ফিরে এলাম, এসে ম্যালেরিয়ায় পড়েছিলাম, তুই ছিলি না, কি কষ্ট। টেনে টেনে কৃত্তিবাস বললে। গভীর স্নেহে রতনমণি ওর বড় বড় রুক্ষ চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। কৃত্তিবাসের এবং নিজের দুঃখে ওর চোখ ছলছল করে উঠল, কিন্তু অন্ধকারে কৃত্তিবাস তা দেখতে পেলে না। রতনমণি বললে, পুলিশে ধরে নিয়ে গিয়েছিল আমাকে, সেখান থেকে পালিয়ে কত জায়গা ঘুরতে ঘুরতে তবে এলাম। কোথায় দেশ তা কি ছাই চিনি? রতনমণি হাসলে। খাবি কিছু? কৃত্তিবাস একটু পরে জিজ্ঞাসা করলে। ভিজে ভাত আছে দেখ ওই কোণে, কলাই গুঁড়ো আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কাও আছে। রতনমণির জিহবা লালাসিক্ত হয়ে উঠল, তবু বললে, তুমি কিছু খাবে না? জ্বর দেখছিস না, এই জ্বরে খায় কখনো? কৃত্তিবাসের বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রতনমণি আর অপেক্ষা করলে না, অন্ধকারেই ঢাকা খুলে সেই ভাত খেতে আরম্ভ করে দিলে। খাওয়ার অতি দ্রুত সপ সপ সরাত সরাত শব্দে কৃত্তিবাস বুঝলে কতদিন হয়তো ওর খাওয়াই হয়নি। করুণায় তার মন ছলছল করে উঠল। 1 মিনিটের মধ্যে থালা ভরা ভাত নিঃশেষ করে সুনিপুণ হস্তে এঁটো বাসন গুছিয়ে রেখে দিলে। কৃত্তিবাস বললে, আর 2টি ভাত নিতিস না? লজ্জিতভাবে রতনমণি বললে, না না। বাইরে থেকে হাত ধুয়ে এসে রতনমণির শীত করে উঠল, দাঁতে দাঁতে ঠক ঠক শব্দ হতে লাগলো। বললে, উফ কি শীত গো। নিজের কাঁথাটা একটু ফাঁক করে কৃত্তিবাস বললে, ভিজে ভাত খেয়ে উঠলি কিনা তাই, এইখানে আয়। রতনমণি ছুটে এসে সেই কাঁথার মধ্যে আশ্রয় নিলে। স্বামীর জ্বরতপ্ত দেহ জড়িয়ে ধরে বললে, আহ, তোমার গাটা কি গরম, ভারী ভালো লাগছে। বলে চোখ বন্ধ করে একটু হাসলে। সকালে উঠে রতনমণি সংসারের কাজে মন দিলে। দাওয়ায় একটা চাটাই পেতে বসে কৃত্তিবাস এক দৃষ্টে ওর কর্মতৎপর লঘু গতিভঙ্গি দেখতে লাগলো। কিন্তু কি চেহারা হয়েছে রতনমণির! মাথার চুলগুলি কটিয়ে জট পাকিয়ে গিয়েছে, মুখে একটা রুক্ষতা, গায়ের চামড়া ফাটা ফাটা, যেন খড়ি উঠছে। আপন মনেই জোরে জোরে বললে, লারকোলের তেল আবার পাওয়া যাচ্ছে না, মতি দত্তকে তোয়াজ করে দেখি যদি 6 টাখানেক পাওয়া যায়। আবার বললে, সর্ষের তেল আছে, বেশ করে তেল খানিক মেখে সকাল সকাল চান করে আয়, চিড়ি একটু ফিরুক। রতনমণি হাসলে, বললে, দাঁড়াও, তোমার বাড়ির চিড়ি আগে ফেরাই, চারিদিকের পাঁচিলটা পড়ে গেছে, বাড়ি যেন শ্মশানের মতো খাঁকা করছে, আব্রু বলতে কিছু নেই। উঠতে উঠতে কৃত্তিবাস বললে, এতদিন আব্রুর দরকার তো ছিল না রে, এইবার দেবো। মুখুজ্জে বাড়ির গিন্নিমা বলেছিলেন একখানা কাপড় দেবেন, দেখি তোর জন্য একখানা প্রসাদী শাড়ি যদি পাওয়া যায়।
কৃত্তিবাস চলে গেল। রতনমণি বেশ করে সরিষার তেল মাখলে গায়ে, অভাবে পড়ে মাথায়ও সরিষার তেলই দিলে। মাথায় যে কতদিন হাত দেয়নি তা তার মনেও পড়ে না। অমন যে তার চুলের বোঝা অযত্নে ইঁদুরের লেজের মতো ছোট হয়ে গেছে। তেল মেখে একখানা গামছা কাঁধে ফেলে ঘড়া কাঁখে দাঁত মাজতে মাজতে রতনমণি ঘাটে গেল কতদিন পরে। ও মা, মোড়ল বউ যে, কখন এলি? কাল রাত্রিরে। তাই নাকি? চুপি চুপি এসেছিস, কেউ জানতে পারেনি? একজন টিপ্পনি কাটলে। চুপি চুপি আসবে না তো কি ঢাক বাজিয়ে আসবে? দিদির যেমন কথা। তবে যে কৃত্তিবাস ঠাকুরপো বললে, কোথায় ছিলি এতদিন? রতনমণি হেসে বললে, চুলোয়। কেন গিয়েছিলি মা? নিজে শ্বশুরের ভিটে না খেয়ে মরে পড়ে থাকাও ভালো। দেখ দেখি কি চিরি করে এসেছিস। ভট্টাচার্য গৃহিণী প্রবীণা স্ত্রীলোক, রতনমণির মায়ের মতন। তাকে স্নেহ করেন যথেষ্ট। তার কথায় রতনমণির অশ্রু আর বাঁধ মানল না। এতক্ষণ পরে ঘাটের সিঁড়িতে বসে সে অঝরে কাঁদতে লাগলো, আর তার চারিদিকে সান্ত্বনার যেন ঝড় বইতে লাগলো। তার তোড়ে ও যেন আরো দিশেহারা হয়ে গেল। কিন্তু এটা বাহ্য। রতনমণি স্নান সেরে চলে যেতেই ঘাটে আবার পার্লামেন্ট বসল। একটা কথা বলবো সরলাদি, মোড়ল বউকে কেমন কেমন লাগলো না? তুই লক্ষ্য করেছিস? তার করব না? আমরা কি পেটে ছেলে পুলে ধরিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে অনেক কণ্ঠ সমস্বরে চিৎকার করে উঠল। সবাই পেটে ছেলে মেয়ে ধরেছে, সবাই লক্ষ্য করেছে। ওদের চোখকে ফাঁকি দেবে কে? কি ঘেন্নার কথা মা! অমন ভালো মেয়ের কি মতিচ্ছন্ন হলো? কৃত্তিবাসদা জানতে পেরেছে? দাঁড়া, এই তো সবে এলো। ওসব জিনিস অত সহজে কি পুরুষ মানুষের চোখে পড়ে? তবে জানবে বই কি, ওসব কি আর চাপা থাকে? একটা খবরের মতো খবর পেয়ে সবাই খুশি হয়ে কলসি কাঁখে ডান হাতটা জোরে জোরে দোলাতে দোলাতে নিজের নিজের বাড়ি চলে গেল। রতনমণির ফিরে আসার খবরে মুখুজ্জেগিন্নি খুবই খুশি হলেন। নিজের একখানা টুকটুকে লাল চওড়া পাট শাড়ি কৃত্তিবাসকে দিয়ে দিলেন। বললেন, ও বেলায় বৌমাকে একবার পাঠিয়ে দিবি, বুঝলি? ভক্তিভরে তার পায়ের ধুলো নিয়ে কৃত্তিবাস ঘাড় হেলিয়ে বললে, সে আর বলতে ঠাকুরন, আপনার নাম করতে চোখে জল আসে। শুনে গিন্নিমার চোখ ছলছল করে উঠল। অচিরে চোখ মুছে বললেন, বড় ভালো মেয়ে বাবা। কতটুকু বয়স থেকে তো দেখে আসছি, অনেক তপিস্যে না করলে অমন বউ পাওয়া যায় না। ওর মুখে রতনমণির প্রশংসা শুনে কৃত্তিবাসের শীর্ণ বুকও 10 হাত ফুলে উঠল। কথাটা মিথ্যে তো নয়। অমন বউ এই গ্রামে আর একটাও নেই। তার তপস্যার জোর আছে বলেই রতনমণিকে সে পেয়েছে। এ কথা নিজেই কতবার নিজের কাছে সে স্বীকার করেছে। চওড়া লাল পাড় শাড়িখানা পরলে তাকে দেখতে কেমন লাগবে সেই দৃশ্য কল্পনা করতে করতে সে বাড়ি ফিরল। তখনও রতনমণি স্নান করে ফেরেনি, কিন্তু এই একটা সকালেই সে যেন বাড়ির স্ত্রী ফিরিয়ে দিয়েছে। উঠোনে সে জঙ্গল নেই। বাড়ি ঢুকতেই কতগুলো ভাঙা মাটির হাঁড়ি কুড়ি চোখে পড়ত, সেগুলো কোথায় অদৃশ্য হয়েছে। গোময় লিপ্ত উঠান দাওয়া যেন ঝকমক করছে। রতনমণি নইলে বাড়ি মানায়? এখন একটা আব্রু দরকার।
রতনমণি আসা মাত্র কৃত্তিবাসের জ্বর যেন সেরে গেছে। তার গায়ে আবার যেন সেই আগেকার দিনের মহিষের শক্তি ফিরে এসেছে। সে তখনই একখানা কাটারি কোমরে গুঁজে তাল গাছে উঠল এবং দেখতে দেখতে প্রচুর তাল বাগড়া কেটে ফেলে চারিদিকে বেড়া দিতে লেগে গেল। স্নান সেরে রতনমণি ফিরে আসতেই আর চোখে একবার ওর দিকে চেয়েই কৃত্তিবাস গম্ভীরভাবে বললে, ঘরের ভেতর কাপড় রয়েছে, পর। বঙ্কিম ভঙ্গিতে দাঁড়িয়ে চুল ঝাড়তে ঝাড়তে রতনমণি বাঁকা হেসে বললে, আসতে না আসতেই পাহারার ব্যবস্থা হচ্ছে বুঝি? মুখ না ফিরিয়েই কৃত্তিবাস বললে, হবে না? তুই কি যেমন তেমন বউ নাকি? গিন্নিমার কাছে ও বেলায় গিয়ে তোর গুণের কথা শুনে আসিস। বলেই একটা হাত কানে দিয়ে আর একটা হাত আকাশে তুলে কৃত্তিবাস ভাঙা গলায় গান ধরলে, বহুদিন পরে বধুয়া আইল, দেখা না হইতো পরাণ গেলে। মরণ আর কি বলে রতনমণি খুশিতে সমস্ত দেহ তরঙ্গায়িত করে কাপড় ছাড়তে ঘরে ঢুকল। একটু পরে মাথা আঁচড়ে এলো চুল পিঠে ফেলে চওড়া লাল পাড় শাড়িখানি পরে রতনমণি যখন বেরিয়ে এলো, কৃত্তিবাস হাতের কাজ ফেলে উবু হয়ে বসে দুই হাতে হাঁটু জড়িয়ে ধরে হাঁ করে চেয়ে রইল। রতনমণির কর্ণমূল পর্যন্ত রাঙা হয়ে উঠল। ঘাড় বেঁকিয়ে বললে, অমন করলে আমি দরজা বন্ধ করে ঘরের ভেতর বসে থাকবো? হ্যাঁ, বলে রান্না করতে চলে গেল। বিকেল থেকে আরম্ভ হলো পাড়ায় পাড়ায় ঘোট। রতনমণি অন্তঃসত্ত্বা। কি ঘেন্নার কথা! ঘোষেদের আড্ডায় ঘেন্নার কথাটা কৃত্তিবাসের কানেও পৌঁছল। সে তো রেগেই আগুন। বলে বসল, কোন শালাই কথা বলে? তার মাথায় মারি জুতো। এ হতেই পারে না। শশী ঘোষ বুড়ো মানুষ, স্বভাবতই ধীর প্রকৃতি। ওর গায়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করে বসিয়ে বললে, এ তো রাগের কথা নয় বাবাজি, এ হলো সমাজ নিয়ে কথা। সত্যি কি মিথ্যে তুমি নিজে যাচাই করে দেখো, তাহলে ইলাটা চুকে যাবে। মিথ্যে হলে সবারই থোতা মুখ ভোঁতা হবে, আর সত্যি হলে। শশী ঘোষ কথাটা শেষ না করে শুধু একটু কাশলে। কিছুক্ষণ সেখানে গুম হয়ে বসে থেকে কৃত্তিবাস বাড়ি ফিরে এলো। রান্না সেরে রতনমণিও চুপ করে দাওয়ায় একা অন্ধকারে বসেছিল। কানা ঘুষায় কথাটা তার কানে পৌঁছেছিল। কৃত্তিবাসের সাড়া পেয়ে রতনমণি তাড়াতাড়ি উঠে প্রদীপটা জ্বাললে। সেই আলোয় কৃত্তিবাসের পাথরের মতো কঠিন মুখের দিকে চেয়ে তার বুকের ভিতরটা ধক করে উঠল। কৃত্তিবাস কোনো দিকে না চেয়ে ঘরের মধ্যে গিয়ে ধূপ করে শুয়ে পড়ল। কি হলো, আবার জ্বর এলো নাকি? কৃত্তিবাস সাড়া দিলে না, চোখ বন্ধ করে পড়ে রইল। রতনমণি হাত দিয়ে ওর ললাটের উত্তাপ পরীক্ষা করতে যেতেই একটা ঝাপটায় কৃত্তিবাস ওর হাত সরিয়ে দিলে এবং উপুড় হয়ে শুয়ে অঝরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কাঠের মতো শক্ত হয়ে রতনমণি সেইখানে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতরে ঝড় উঠেছে, কিন্তু বাইরেটা স্তব্ধ। তারপরে আস্তে আস্তে ওর পায়ের কাছে বসল। ওর চোখ চাঁদের আলোয় কালকের মতো জ্বলতে লাগলো। বললে, তুমি স্বামী, তোমার কাছে মিথ্যে বললে আমার জিভ খসে যাবে। তুমি যা শুনেছ তা সত্যি, কিন্তু আমার কোনো দোষ নেই। বিশ্বাস করো, আমি খারাপ নই।
সত্যি? কৃত্তিবাস চিৎকার করে উঠল। হ্যাঁ, এক এক করে সব কথাই তোমাকে বলছি। রতনমণি তার উপর অত্যাচারের সমস্ত কথাই বললে। ওর পায়ের ধুলো মাথায় নিয়ে উঠে দাঁড়ালো। চাঁদের আলোয় আবছা ঘরের দিকে একবার চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, কেনই বা এসেছিলাম? একদিনে কত স্বপ্ন দেখলাম, সব মিলিয়ে গেল। একটা দিন যে তোমার সেবা করতে পেলাম, যাবার সময় তোমার পায়ের ধুলো মাথায় নিলাম, এইটুকুই শুধু লাভ। রতনমণি হাসলে, কিন্তু সে কান্না না হাসি বোঝা যায় না। বললে, আমার মনে কিন্তু কোনো দুঃখ নেই। তুমি যে আমাকে ভালোবাসো তা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তুমিও দুঃখ করো না, বরং আর একটা বিয়ে করে সংসারী হইও। রতনমণি আর বলতে পারলে না, তার গলা ধরে গেল। আর একবার কৃত্তিবাসের পায়ের ধুলো মাথায় নিয়ে সে বেরিয়ে পড়ল। বাইরে ফুটফুট করছে চাঁদের আলো, কিন্তু সে যেন এ পৃথিবীর চাঁদের আলো নয়। ধুলা ভরা গ্রাম পথও যেন এ পৃথিবীর পথ নয়। অভিভূতের মতো রতনমণি চলেছে, কোথায় তা সে নিজেও জানে না। হঠাৎ কে যেন পিছন থেকে তার কাঁধের উপর একখানা হাত রাখলে। মাগো বলে রতনমণি চমকে চেয়ে দেখে কৃত্তিবাস। সে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কৃত্তিবাস শান্ত কণ্ঠে বললে, দাঁড়ালে কেন? ভোর হওয়ার আগে আমাদের অনেক দূর যেতে হবে, যেখানে কেউ আমাদের চেনে না। তুমিও যাবে? যাব না তো, বউ মানুষ, তোমাকে একলা ছেড়ে দেবো নাকি? বাহ, বেশ। কৃত্তিবাস পাগলের মতো হা হা করে হাসলে। সে হাসিতে রতনমণির চোখ জলে ভরে এলো। নিঃশব্দে সে চাঁদের দিকে চাইতেই জল ভরা নদীর মতো তা চকচক করে উঠল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।